মমতা হয়তো বিজেপিতে নাম লেখাবে না সরাসরি, কিন্তু পেছন থেকেও বিজেপির অ্যাডভাইসার হয়ে থাকবে। কলকাতা শহর কেন পশ্চিমবঙ্গের বুকে বহু বেআইনি নির্মাণ আছে। প্রত্যেকটা বেআইনি নির্মাণকে চিহ্নিত করে আইন মেনে ভাঙা হোক। কত রাস্তার উপরে বেআইনি মন্দির হয়েছে, কত মাজার হয়েছে রাস্তা জুড়ে শ্বেত পাথর দিয়ে, কারা টাকা দিয়েছিল। কত বড় বড় হনুমান মন্দির হয়েছে, ভাঙো সব। মন্দির ভাঙবে বলে মনে হয়? আমি তো সে কথাই বলছি, ওদের কাছে হিন্দু মুসলমানটা হচ্ছে মুখোশ, আসল কথা হচ্ছে প্রান্তিক মানুষ। প্রান্তিক মানুষকে ধ্বংস করে দাও। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার অভিযান চলছে। বিভিন্ন পৌরসভার অন্তর্গত বেআইনি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে এবং শাসক দল তারা অভিযোগ করছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কোথাও গিয়ে অভিযোগ করছেন যে তৃণমূলের হাতে থাকা পৌরসভা কিভাবে বিজেপির নির্দেশেই বেআইনি বাড়িগুলো ভেঙে ফেলতে পারে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, আপনি তো মেয়র ছিলেন, তো এই মুহূর্তে রাজ্যের ক্ষমতায় বিজেপি, কিন্তু পৌরসভা এখনও তৃণমূলের রয়েছে। তো এটা কি এরকম হয় যে তৃণমূল না নির্দেশ দিলে তারা বাড়ি ভাঙতে পারবে না? সরকার এবং পুরসভার যে পার্থক্য সেটা তৃণমূল সরকার তো বজায় রাখেনি। কলকাতা পুরসভার মেয়রকেই পৌরমন্ত্রী করে দেওয়া হয়েছিল, তখনই আমি আপত্তি করেছিলাম, মামলাও করেছিলাম যে একটা তৃতীয় স্তরের সরকার তার স্বাধীন ক্ষমতাকে অস্বীকার করে মন্ত্রীকে তুমি তার ওই মেয়রকেই মন্ত্রী করে আজকাল বিলাপ করে লাভ কি? অপকর্ম করেছেন, যার ফলে এখনকার মেয়রের সাহস হচ্ছে না কমিশনারকে ডেকে ধমক দেওয়া যে তুমি এই কাজগুলো করতে পারো না আমার অনুমতি ছাড়া। আসলে আমি একটা কথা বলতাম আগেও, যে ক্ষমতা থেকে চলে গেলে পরে এই দলটা সবাই বিজেপি হয়ে যাবে। এখন সবাই বিজেপি হওয়ার পথে, কেউ দ্রুত কেউ ধীরে, হ্যাঁ, কেউ ধীর পায়ে কেউ দ্রুত। সুতরাং এসব কথা বলে লাভ কি? বিজেপি ক্ষমতায় এসছে মানে সব পুরসভা যেখানে যেখানে থাক না কেন সবাই এখন দাদার কথায় চলবে, দিদির কথায় চলবে না। মানে এখন মেয়রকে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি পৌরমন্ত্রী না করতেন তাহলে মেয়রের এখন বলার ক্ষমতা থাকতো? তা নয়, তাহলে এই দুটো সংস্থা তাদের যে ভিন্ন অস্তিত্ব সে সম্পর্কে তাদের অধিকার বোধ থাকতো। আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে কি দাঁড়ায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা করবেন মুখ্যমন্ত্রী তাই করবেন, তা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কই? কিন্তু ঘুমিয়ে পড়লেন, ওই ঘুমটা ভাঙতে ভাঙতে তো 10 বছর চলে যাবে। সেই জন্যেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকৃত ক্ষমতা যেটা বামফ্রন্ট চালু করেছিল তার তো 14টা বাজিয়ে দিয়েছেন মমতা। এখন বাকি 2 আনা, 14 আনা হয়ে গেছে, বাকি 2 আনা এখন ওর ভাই, যাকে উনি ভাই ফোঁটা ডেকে ফোঁটা দেন, খাওয়ান, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সে করবে। কিন্তু এই যে ধরুন বেআইনি বাড়িগুলো যখন বানানো হয়েছিল তখন তো ছিল যারা তৃণমূলে, তখন তারা আপত্তি করেনি তো। এই তো সমস্যা এইখানেই তো। তারা কি বলতে পারবে মেয়র না না বেআইনি বাড়ি আমার নেতার বাড়ি হাত দেবে না, বলতে পারবে নাকি? সে বলার সাহস হবে নাকি? আইনত প্রমাণ করতে চাইছে বাম আমলে তৈরি হয়েছে। ভালো, তা ভাবনি কেন? আমি তো বলছি বাম আমলে এত অপরাধ হয়েছে, কিচ্ছু করলে না তোমরা, এত ভালোবাসো বামেদের। বাম আমলে হয়েছে, ধরে ধরে কেন ঝুলিয়ে দিলে না? এত বাম প্রীতি তো ভালো না। ওখানকার কাউন্সিলর বলছেন যখন এই বাড়িগুলো হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম। ও ছোট ছিলেন, তা ছোট দেখে দেখে বড় হয়েছেন। জাভেদ খান তখন ছোট ছিলেন। এরকম কিছু বলেছেন? ও তাই নাকি? জাভেদ খান তো আমার সময় বিরোধী দলের নেতা ছিলেন, ছোট ছিলেন নাকি? কিন্তু সেই সময় তিনি বেআইনি কাজগুলো করতে পারেননি, আমার কাছে অভিযোগ খুব করতেন, হ্যাঁ কেউ করতে দিচ্ছেন না স্যার, কী হচ্ছে এগুলো। এবং এই যে বাড়িগুলো ধরুন ভাঙা হচ্ছে আজকের, মানে আমি বলি বেআইনি কলকাতা শহর কেন পশ্চিমবঙ্গের বুকে বহু বেআইনি নির্মাণ আছে। প্রত্যেকটা বেআইনি নির্মাণকে চিহ্নিত করে আইন মেনে ভাঙা হোক। দেখি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তথাকথিত দৃঢ়তা এবং সততা, আমি এটা দেখতে চাই। এখন কি আইন মেনে হচ্ছে? আমি সেটাই বলছি তো, জোর করে ওই ষাঁড়ের মতো মাথা নিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিলাম, এটা কোনো কাজের কথা না। আইন মেনে ভাঙো। একটা কেন, একটা এলাকা কেন, গোটা কলকাতা জুড়ে কত বেআইনি কনস্ট্রাকশন আছে, গোটা চিত্তরঞ্জন এভিনিউ বড়বাজার জুড়ে কত বেআইনি কনস্ট্রাকশন আছে, ভাঙো। কত রাস্তার উপরে বেআইনি মন্দির হয়েছে,
কত মাজার হয়েছে রাস্তা জুড়ে শ্বেত পাথর দিয়ে, কারা টাকা দিয়েছিল? কত বড় বড় হনুমান মন্দির হয়েছে, ভাঙো সব। মন্দির ভাঙবি বলে মনে হয়? আমি তো সে কথাই বলছি যে আসলে আমি ভাঙবো আমার পছন্দ মতো, মানুষের মধ্যে বিভাজন করার জন্য। এই ধান্দাবাজির ভাঙার বন্ধ করতে হবে, ভাঙবে তো নিয়ম মেনে ভাঙবে। এবং বিভিন্ন নির্দেশিকা এখন জারি করা হয়েছে, গোমাংসে নিষেধাজ্ঞা বা একটা ধর্ম পালনে নিষেধাজ্ঞা, নামাজ। আপনারা বোঝেন না এগুলো, এগুলো সব করা হচ্ছে যে সমস্ত বড় ব্যবসায়ী যারা বিদেশে গোমাংস রপ্তানি করে তাদের সুবিধে করে দেওয়ার জন্যে। এখন গরিব মানুষ গ্রামে যদি গরু বিক্রি করে দিয়ে এই টাকা পয়সা পায়, গরিব মানুষ তারা যদি এই তথাকথিত ধর্মের নাম করে কুরবানি করে, তাহলে তো বড় বড় ব্যবসায়ীরা সাপ্লাই পাবে না। বড় ব্যবসায়ীদের সাপ্লাইটা ঠিক রাখতে হবে। গ্রামে গ্রামে মহাজন দেখেন না, গরিব গরিব চাষিদের তাদের মূল্যবান সরকার দেয় না ঠিক মতো, তার মহাজনরা ঢুকে বলে যে এক্ষুনি আমি দিচ্ছি তোমাকে, 5 টাকা কম হতে পারে, আমাকে দিয়ে দাও, তা না হলে তোমার ফসল নষ্ট হয়ে যাবে। গরিব চাষিগুলো বিক্রি করতে বাধ্য হয়, কপাল জোরে কাঁদে, আর কেউ কেউ আত্মহত্যা করে। আজকে যেমন এই গরুহাটের লোকেরা আত্মহত্যা করছে। আমি তো জানলাম যে এই যারা গরু বিক্রি করছে তারা নাকি হিন্দুরাই তাই তো গরুগুলো বলছি বিক্রি আমি, হিন্দুরাই তো যাবে, গরিব মানুষ, ওদের কাছে হিন্দু মুসলমানটা হচ্ছে মুখোশ। আসল কথা হচ্ছে প্রান্তিক মানুষ, প্রান্তিক মানুষকে ধ্বংস করে দাও। এই যে হকার উচ্ছেদ হচ্ছে টানাদের, তার মধ্যে কি সব মুসলমান আছে নাকি? সবাই আছে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা আছে, তাদের পেটে লাথি মারো, যাতে এর পরে ট্রাকে করে তাদের পাঠিয়ে দেওয়া যায় বিভিন্ন রাজ্যে, 25 টাকা 30 টাকার বিনিময়ে কাজ করো। এটাই উদ্দেশ্য, আর কিছু না। বলছি স্যার, এই একদিকে ধরুন এই হকার উচ্ছেদ হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে, অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেওয়ার ঘোষণা হচ্ছে, মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি সেটা ঘোষণা করে দেওয়া হচ্ছে। মানে সরকার বলতে চাইছে যে আমরা একে একে সপ্তম পে কমিশন চালু করা তো পে হচ্ছে। কমিশন এইগুলোর মধ্যে নতুনত্ব কি? সপ্তম পে কমিশন তো তৃণমূল আমলে চালু করে দিয়েছে। পে কমিশন তো চালু করতে হবে একটা সময়ের পরে, এটার মধ্যে কিছু না। আসলে অন্নপূর্ণা ভাণ্ডার ফান্ডা কিছুদিন তো দিতে হবে মুখোশ রাখার জন্য, আর কয়েকদিন পরে দেবে অন্নও নেই পূর্ণাও নেই। আমি বললাম মিলিয়ে নেবে, আর মহিলাদের তখন মোদির মতো বলবে যে কোমর বাঁধো, পেট্রোল খরচা করো না, টাকার দাম 1000-এ নেমে গেল $1। তারপরে কেরোসিন তেল কিনতে পারবে না, কিনতে হবে না। সবই তো দেশপ্রেমের নামে হচ্ছে। এরপর দেশপ্রেমের নামেই হবে, অন্নও থাকবে না পূর্ণাও থাকবে না। এবং মহিলাদেরকে তো ফ্রি বাস যাত্রার কথা। বাসই নেই তো ফ্রি বাস, আমি বুঝি না। সরকারি বাস কটা আছে? আপনি কিসে চড়েন? না, দিলীপ ঘোষ বলেছেন যার বাস কেনা হবে, বলতে হবে কেনা হবে তো, যতক্ষণ ও নিশ্চিত করতে পারবে এই বাস কেনার মধ্য দিয়ে যারা বড় বড় বাসের ম্যানুফ্যাকচার তাদের সুবিধা না হচ্ছে, কিনবে না। ওখান থেকে সিগন্যাল আসবে তবেই কিনবে। আর আপনি যদি ঘরে রান্না করে খেতেই না পারেন, আপনি বাসে চড়ে কোথায় যাবেন? দেখুন, এই যে সরকার ক্ষমতা এলো বিজেপি, বিপুল সংখ্যক সাধারণ মানুষ ভোট দিয়েছে, ভোট হয়েছে সঠিকভাবে, মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু ভোট দেওয়ার পরে তারা যেটা দেখছে। দেখুন, আমি একটা কথা বলি, 2011 আমি বলেছিলাম যে মানুষ ভুল করেছে, এবারও বলছি মানুষ আরও বড় ভুল করেছে। মানুষ প্রচারে ভুলে যাচ্ছে, নিজের মস্তিষ্ককে কাজে লাগাচ্ছে না। কিছু উচ্চবিত্ত মধ্য মানুষ খুব সুবিধা হবে, আমার গাড়ি পার্ক করতে সুবিধা হবে, আমি খুব খুশি। আমি অর্ডার করব, ব্র্যান্ড জিনিস চলে আসবে, আমার কোনো আপত্তি নেই। এই রাস্তায় হকারের কাছ থেকে গরিব ঘরের যে মেয়েগুলো হয়তো কারো বাড়িতে কাজ করে ফিরছে, সেই তো কম দামে জিনিস কিনবে, সেসব উপায় নেই। দরকার হলে নিজেকে বিক্রি করে দেয়, ব্র্যান্ড জিনিস কেন, এটাই হচ্ছে যে পরিকল্পনা। এবং অভিষেক ব্যানার্জির এখন একাধিক বাড়ি এখন নজরে আসছে, বেআইনিভাবে অনেক কিছু করেছে, এখন অনেক নজরে আসবে। কিন্তু যখন তিনি যেই মুহূর্তে অভিষেক চলে যাবে বিজেপির ওয়াশিং মেশিনে, তখন দেখবেন ঠিক হয়ে গেছে কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ওয়াশিং মেশিনে যে কোনো দিন যেতে পারে। কিন্তু যখন তিনি সাংসদ হিসাবে লড়ার জন্য যে হলফনামা দিয়েছিলেন, সেখানে তো বলেছিলেন তার কোনো স্থাবর সম্পত্তি নেই, সেটা এরা কজন সত্য কথা বলে। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও তো অনেক আমরা বলতাম বললে আমরা কমিউনিস্টরা খুব খারাপ ছিলাম, এখন সত্যটা এত রূঢ়ভাবে বেরিয়ে আসছে, সেটাকে আর রোখা যাচ্ছে না।
এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই আপনাদেরকে কোর্টের দালাল, আদালতের দালাল বলতেন, আজকে তিনি কোর্টে চলে আসছেন। তার মানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতাম যে আমরা রাস্তার আন্দোলন করতেন, তিনি আজকের কোর্টে আসছেন নিজেদের কর্মীদের নিয়ে লড়ার জন্য, রাস্তায় নেমে আন্দোলন করতে পারছেন না। সেটা মমতা বলতে পারবে। মমতা হয়তো বিজেপিতে নাম লেখাবে না সরাসরি, কিন্তু পেছন থেকেও বিজেপির অ্যাডভাইসার হয়ে থাকবে।